শেখ মুজিব পরিবারের বিশেষ নিরাপত্তা বৈষম্যমূলক বলছে উপদেষ্টা পরিষদ। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করল বাংলাদেশ। সাবেক 14 মন্ত্রী ও এমপির দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা। শেখ হাসিনার দোসররা দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, অভিযোগ বিএনপি। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 52। ভয়াবহ খাদ্য সংকটে ক্ষতিগ্রস্ত 11 জেলার দুর্গতরা। সমন্বয়হীনতার কারণে ব্যাহত হচ্ছে ত্রাণ বিতরণ কার্যক্রম। এবং কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা, 38,000 কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ। ঋণ বিতরণে দালালের দৌরাত্ম্য বন্ধ করার তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। সব নাগরিকের মানবাধিকার সুরক্ষায় গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হলো বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের সভা শেষে ব্রিফিংয়ে পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আরও জানান, জাতির পিতার পরিবারের সদস্যদের জন্য বিশেষ নিরাপত্তার বিধান রহিত করা হয়েছে। কেবল একটি পরিবারের জন্য এমন আইন বৈষম্যমূলক। বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা চলে 2.5 ঘণ্টা ব্যাপী। পরে সংবাদ সম্মেলনে পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, গুমের বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করা হয়েছে। কেউ যাতে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করতে না পারে, সেজন্যই এই ব্যবস্থা। এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। এইটা একটা খুবই বড় স্বস্তির ব্যাপার মানবাধিকার কর্মীদের জন্য। সেই প্রেক্ষিতে আমরা মনে করি যে আমরা একটা খুব শক্ত ভিত্তি, যেটা আমরা সবসময় অস্বীকার করে এসেছিলাম এ যাবৎকাল, যদিও গুম বাংলাদেশে অহরহই করছিল, সেই ভিত্তিটা আমরা স্থাপন করতে পারলাম। সার্ক অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন হওয়া ফুটবল দলকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত এবং পাকিস্তানে টেস্ট জয়ী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে উপদেষ্টা পরিষদ। কালো টাকা সাদা করার রীতি বন্ধ, অর্থ পাচারের বিরুদ্ধে ব্যবস্থা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং হজের খরচ কমিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে সভায়। এই হজের ক্ষেত্রে একটা সিন্ডিকেট আমরা দেখতে পাই, যেটা হজের প্যাকেজের মূল্য অনেকটা বাড়িয়ে তোলে। তো হজের যে খরচ, সেটা যৌক্তিকভাবে যাতে কমানো যায়, সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রক্রিয়াটা চালু রাখবো। তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলোও গ্রহণ করব। জাতির পিতার পরিবারের সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ 2024-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। উপদেষ্টা বলেন, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বৈষম্যমূলক ছিল। আদৌ নিরাপত্তা সংস্থা মনে করে কিনা যে এরকম দরকার আছে, সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না, আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে, সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠকে স্পেশাল সিকিউরিটি ফোর্স সংশোধন অধ্যাদেশ 2024-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। বন্যা কবলিত মানুষের সাহায্যার্থে অস্ট্রেলিয়া $1 মিলিয়ন দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নর্ডিয়া সিম্পসন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই ঘোষণা দেন। বৈঠকে সিম্পসন ছাত্র নেতৃত্বাধীন বিপ্লবের সময় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন এবং বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা বঙ্গোপসাগরের নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, মানবাধিকার, অর্থনৈতিক সহযোগিতা, শুল্ক মাসুল এবং সংখ্যালঘু ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতা চেয়েছেন। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহযোগিতা চান। অধ্যাপক ইউনূস বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে উল্লেখ করে বলেন, এই অর্থ ফেরত আনাটা খুব জরুরি। এ বিষয়ে রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি বলেন, সুইজারল্যান্ড অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী।
জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করেছেন নিহত রিহানের বাবা গোলাম রাজ্জাক। বৃহস্পতিবার দুপুরে দায়ের করা এই অভিযোগে গণহত্যায় উস্কানি দেয়ায় 32 জন সিনিয়র সাংবাদিককেও অভিযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী গাজী এইচ তামিম। সাংবাদিকদের তিনি জানান, নিহত নাসির হাসান রিহানের বাবা গোলাম রাজা এ অভিযোগ করেন। গত 5 আগস্ট রাজধানীর শ্যামলী রিং রোডে বিজয় মিছিলে গুলিতে নিহত হন রিহান। থেকে ফিরে প্রধানমন্ত্রী যখন সাংবাদিক সম্মেলন করলেন, সেখানে প্রধানমন্ত্রীকে কিছু প্রশ্ন করা হয়েছিল। ওখানে বেশ কয়েকজন সাংবাদিকের প্রশ্নে প্রধানমন্ত্রী উত্তেজিত হয়ে এই ছাত্র জনতাকে, আন্দোলনরত ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি এই জাতীয় কথাবার্তা বলে তাদের উপরে গণহত্যা চালানোর জন্য উনি উস্কানি দেন। সে কারণে সে সকল সাংবাদিক, মিডিয়াকর্মী এবং সুশীলদেরকেও এই মামলা আসামি করা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক 6 মন্ত্রী ও 8 সংসদ সদস্য সহ মোট 14 জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আশামস জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া মন্ত্রীরা হলেন জাহিদ মালেক, দীপুমণি, মহিবুল হাসান চৌধুরী, সাধনচন্দ্র মজুমদার, নুরুল মজিদ, মাহমুদ হুমায়ুন, কামাল আহমেদ মজুমদার, শাহজাহান খান এবং কামরুল ইসলাম। নিষেধাজ্ঞা দেওয়া সাবেক সংসদ সদস্যরা হলেন সলিমউদ্দিন তরফদার সেলিম, মামুনুর রশিদ কিরণ, কুজেন্দ্রলাল ত্রিপুরা, কাজিমউদ্দিন, নূরে আলম চৌধুরী এবং জিয়াউর রহমান। আওয়ামী লীগ সরকারের সব অপকর্মের জন্য শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, দেশ ছেড়ে পালিয়ে গেলেও শেখ হাসিনার দোসররা অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এদিকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি করে কারো সাথে সম্পর্ক রাখতে চায় না বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করেন ঢাকা রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেন্তেভিচ মান্টিডোস্কি। বৈঠকের পর বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু সাংবাদিকদের জানান, দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, বৈজ্ঞানিক জ্বালানি ও সাংস্কৃতিক সহযোগিতার বিষয়ে রাশিয়া রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। কালচারাল ক্ষেত্রে, জ্বালানি ক্ষেত্রে, সার্বিক সব কিছু, এমনকি ট্যুরিজমের কথা আসছে। বাংলাদেশের প্রোডাক্ট যেখন রাশিয়াতে বিগত দিনে যেভাবে চাইলে আমরা আশা করছি ওদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশকে রাশিয়াতে কিভাবে শোকেস করা যায়। বাংলাদেশের নির্বাচন নিয়েও রাশিয়া রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি। শীঘ্রই একটি নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা যাবে। আমরা কোনো টাইম ফ্রেম জানতে চাইছি, আমরা কোনো টাইম ফ্রেম বলিনি। আমরা বলেছি এটা আমরা সরকার, বর্তমান সরকারকে আমরা সমর্থন দিচ্ছি, তাদের যে কার্যক্রমে আমরা পূর্ণ সমর্থন দিচ্ছি এবং আমরা একসাথে কাজ করছি। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ছাত্র জনতা গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনো তার দোসররা বিভিন্ন জায়গায় অস্থিরতার চেষ্টা করছে। পলাতক হাসিনা ও তার অবিরাম ননসেন্স কথা বলার অপরাজেয় পুত্র সজীব ওয়াজেদ জয় বিদেশে থেকেই এখনো দেশে ষড়যন্ত্র ও বিশৃঙ্খলার উস্কানি দিচ্ছেন। হাসিনা লীগের ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো বহাল আছে এবং বড় ধরনের নাশকতার চক্রান্ত এঁটে যাচ্ছে। শেখ হাসিনার সব অপকর্মের জন্য তাকে বিচারের মুখোমুখি করার দাবিও জানান রিজভী। অবিলম্বে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এখন সময় এসেছে গত 16 বছর যারা নির্যাতন চালিয়েছেন তাদের প্রকৃত তালিকা করে বিচার করার। দেশের বিভিন্ন জেলা বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে বলেও জানান বিএনপির মুখপাত্র। বিএনপির যে প্রতিষ্ঠা বার্ষিকী এটা সংক্ষিপ্ত করা হয়েছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল প্রতিনিধিদের হাসিনা সরকারের গণহত্যা, গুম, খুন বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের নির্বিচারে হত্যা, হেফাজতে ইসলাম গণহত্যা ও বিডিআর হত্যাকাণ্ড সহ দেশে বিগত সরকারের আমলে গুম, খুন ও আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার কথা জানিয়েছেন তিনি। বিগত
স্বৈরাচারী সরকারের এই দেশের উপরে, দেশের জনগণের উপরে যে নানাবিধ অত্যাচার করেছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেগুলোর উপরেই তারা আমাদের কাছে জানতে চেয়েছিলেন, আমরা সে তথ্য দিচ্ছি। ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি এই নামে একটি ট্রাইব্যুনাল করে তদন্ত এবং সঠিকভাবে যেন এটার বিচার অনুষ্ঠিত হতে পারে সেভাবে বাংলাদেশ সরকারকে তারা যেন সহযোগিতা করে, এবং সে বিষয়ে আমরা অনুরোধ করে আসছি। টাকা পয়সা দিয়ে ভোট কেনা গেলেও জনগণের আস্থা পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের নিজ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় লুটপাটকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানও জানান কামাল হোসেন। সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, রাজনীতি হলো দেশের মৌলিক পরিবর্তন ও জনগণের অবস্থার পরিবর্তনের জন্য। টাকা পয়সা দিয়ে ভোট কেনা যায়, কিন্তু আস্থা পাওয়া যায় না। মানুষ যদি টাকা নিয়ে ভোট দেয়, মানুষের আস্থা তো আর পেলেন না। তো তার অবস্থাটা কি হয়? শেষ পর্যন্ত দেশ থেকে পালাতে হয়। যে রাজনীতির মধ্যে যে একটা আসল পরিবর্তন আসবে, দুর্নীতিমুক্ত সমাজ, শোষণমুক্ত সমাজ, এটা আপনারা দেশে গড়ে উঠুক, এটা চান। এক ব্যক্তির শাসনে রাষ্ট্রের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ বিষয়ক এক ব্রিফিংয়ে কথা জানান সংস্থার উপদেষ্টা ডক্টর আলী রিয়াজ। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার আগে ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান সংস্কারের তাগিদও দেন তিনি। বলেন, সংস্কার বিষয়ে আগামী 5 মাসে জাতীয় পর্যায়ে 8টি সংলাপ করবে সিজিএস। এমআর আসাদের প্রতিবেদন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর সবচেয়ে আলোচনায় আছে সংস্কার, কিন্তু তার ধরন কি হবে এবং কিভাবে সেটি করা হবে তা নিয়ে রয়েছে নানা মত। দেশের গণতান্ত্রিক রূপরেখা প্রস্তাবের জন্য তাই জাতীয় পর্যায়ে 8টি ও জেলা পর্যায়ে 4টি সংলাপের আয়োজন করবে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। আমাদের কথা সরকারের বা দায়িত্বে যেটি প্রফেসর রিয়াজ বলছিলেন, তারা শুনবেন কি শুনবেন না। ক্ষমতায় যাওয়া অনেক সময় সহজ, নানা কারণে নানা পরিস্থিতিতে আপনি যেতে পারেন, রাষ্ট্রের দায়িত্ব পেতে পারেন, কিন্তু বের হওয়া একটু কঠিন, এবং বের হলে শান্তিতে স্বস্তিতে থাকা বা সম্মানের সঙ্গে থাকা সেটাও কঠিন। ব্রিফিংয়ে সংস্থার উপদেষ্টা আলী রিয়াজ বলেন, এক ব্যক্তি শাসনে রাষ্ট্রের সংগঠন ও প্রতিষ্ঠানগুলো পরিকল্পিতভাবে ধ্বংস হয়েছে। যে কতগুলো মৌলিক বিষয়ে আপনি যদি অ্যাড্রেস করতে না পারেন, তাহলে শুধুমাত্র তাড়াহুড়ার নির্বাচনে গণতান্ত্রিক পুনর্গঠন হবে না। দীর্ঘ 15 বছর ধরে এক ব্যক্তি কেন্দ্রিক শাসনের কারণে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। সাংবিধানিক সংস্থাগুলো স্বায়ত্ত শাসন ক্ষতিগ্রস্ত হয়েছে, যাতে করে জনগণের মধ্যে একটা গভীর অবিশ্বাস সৃষ্টি হয়েছে এই সমস্ত প্রতিষ্ঠান সম্পর্কে। প্রতিবেশী দেশ ভারতের মিডিয়ার অপপ্রচারের বিপরীতে দেশের গণমাধ্যমকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন তিনি। ভারতীয় গণমাধ্যমের এই প্রচারণার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্রটা হচ্ছে আপনারা সত্য কথা বলুন, তথ্য তুলে ধরুন, তাহলেই হবে। গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সংবিধান পুনর্লিখনের পথ পদ্ধতি নিয়ে আলোচনা ও জনমত গঠনের আহ্বানও জানান আলী রিয়াজ। ক্ষমতার এককেন্দ্রীকরণের এই পথগুলি যদি আপনি সাংবিধানিকভাবে বন্ধ না করেন, তাহলে ভবিষ্যতে আরো একজন স্বৈরাচারীর তৈরি হওয়ার পথ আসলে আপনি বন্ধ করতে পারবেন না। আমার ব্যক্তিগত অভিমতের কথা আমি বলি, সেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে সংবিধানের এক ধরনের পুনর্লিখন। তার বাইরে আপনি প্রতিষ্ঠানগুলো তৈরি করতে পারবেন না। বিগত 15 বছরের সৃষ্ট ভয়ের সংস্কৃতি একদিনে দূর হবে না বলেও মত দেন এই রাজনীতি বিশ্লেষক। এটা কেবলমাত্র একটি সরকারের দায়িত্ব নয়, কারণ যে ভবিষ্যৎ তৈরি হবে সেই ভবিষ্যৎ আপনার বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বন্যা দুর্গত 11 জেলায় মৃতের সংখ্যা বেড়ে 52 জনে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 54,80,463 জন, আর পানিবন্দী রয়েছে 10,72,579টি পরিবার। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। তিনি বলেন, 11 জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের জন্য 3,403টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া সিলেট জেলার বন্যা পরিস্থিতি সার্বিক উন্নতি হয়েছে বলেও জানান আলী রেজা।
মৃতের সংখ্যা হচ্ছে 52 জন। পুরুষ হচ্ছে 40, মহিলা 5, শিশু 7। এর মধ্যে কুমিল্লায় 14 জন, ফেনীতে 17 জন, চট্টগ্রামে 6 জন, খাগড়াছড়ি 1, নোয়াখালী 8, ব্রাহ্মণবাড়িয়া 1, লক্ষ্মীপুর 1, কক্সবাজার 3 এবং মৌলভীবাজারে 1। মৌলভীবাজারে যে 2 জন নিখোঁজ ছিল তাদের একজনের মৃতদেহ পাওয়া গেছে, আরেকজন এখনও নিখোঁজ রয়েছেন। এদিকে ভয়াবহ খাদ্য সংকটে পড়তে যাচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত 11 জেলা। ফসলের পাশাপাশি ঘরে মজুদ ধান চালও নষ্ট হয়ে গেছে। স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীর কৃষি খাতে ক্ষতি হয়েছে প্রায় 450 কোটি টাকা। এদিকে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত না করায় কুমিল্লার বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে। সমন্বয়হীনতার কারণে ব্যাহত হচ্ছে ত্রাণ বিতরণ কার্যক্রম। বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। প্রলয়ঙ্করী বন্যার ছোবল এতটাই মারাত্মক যে নতুন করে আবাদ করার মতো কোনো পরিস্থিতি নেই গৃহস্থের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে বন্যায় ফেনীর 30,350 হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মোট জমির প্রায় 80%। ক্ষতিগ্রস্ত জমির মধ্যে রয়েছে বীজতলা, আউশ ও আমন ধান, আদা, হলুদ, আখেত এবং শরৎকালীন সবজি। মাঠ পর্যায়ে কৃষকদের ক্ষয়ক্ষতি নিরূপণ সহ সার্বিক তালিকা উচ্চ পর্যায়ে পাঠানোর কথা জানিয়েছে কৃষি বিভাগ। ক্ষতি কাটিয়ে কৃষক সমাজ কিভাবে ঘুরে দাঁড়াতে পারে সে নিয়েও দাপ্তরিক আলোচনা হয়েছে। 1.5 মাসের ব্যবধানে ফেনীতে তৃতীয় দফা বন্যায় 2 লাখেরও বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। পানি তো টুয়ের উপরে উঠছে, বিছনায় কাটা সম্পূর্ণ চলে গেছে, খালি পরনের কাপড় খালি আছে। ছেলে মেয়ে 3 জন জ্বর, পাতলা পায়খানা পানির কারণে হয়েছে, বিষাক্ত পানির কারণে। নদ নদীর পানি বৃদ্ধিতে কুমিল্লার বেশিরভাগ উপজেলার অনেক এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে। খাদ্য বাসস্থান সংকটে পানিবন্দী লাখো মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ এলেও সঠিক দিক নির্দেশনার অভাবে তা দুর্গত এলাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। খাবার এবং হচ্ছে যে উড স্যালাইন অথবা পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট যদি হয়, এটাই আমাদের জন্য এই মুহূর্তে বিশেষ সহায়তা হবে। দেশের দুর্যোগকালীন অবস্থায় আমরা চেষ্টা করি দেশের মানুষের সেবায় এগিয়ে আসার জন্য। মানুষের বাড়ি বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, মানুষকে উদ্ধার করা, এই সমস্ত কাজগুলো আমরা পরিচালনা করে থাকি। আমরা চাই যারা ত্রাণ নিয়ে আসেন তারা একটু লোকালের দিকে যান। বানভাসীরা জানান রাস্তার পাশের বাসিন্দারা প্রচুর ত্রাণ সহায়তা পেলেও অপেক্ষাকৃত ভেতরে বসবাসকারী মানুষের ভাগ্যে তেমন কিছুই জুটছে না। দিন দিন আমাদের লজিস্টিক্স কমে যাচ্ছে। আপনারা ব্যক্তি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবকের মাধ্যমে আমাদেরকে লজিস্টিক্স দিয়ে যাবেন। আমরা প্রতিটি গ্রামে যাওয়ার জন্য তাদেরকে কিভাবে পুনঃসংস্কার করা যায়, এবং বন্যার্তরা আমাদের কাদের বাড়ি ঘর কিন্তু কিছুই নাই। বন্যার্তদের খাদ্য ও চিকিৎসা সেবা নিশ্চিতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করেছে উপজেলা প্রশাসন। বন্যার পানিও নামতে শুরু করেছে, এখন আমরা নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে যাচ্ছি। এই পরিস্থিতিতে এখন স্বাস্থ্য সেবার বেশি প্রয়োজন হবে। গত 22 আগস্ট রাতে বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া গ্রামে গোমতী নদী রক্ষা বাঁধ ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত হয়। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ। গতবারের চেয়ে 9% বাড়িয়ে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে 38,000 কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকে নতুন এই নীতিমালা ঘোষণা করেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এ সময় বাংলাদেশের কৃষি তুলনামূলক ভালো অবস্থায় আছে উল্লেখ করে এ ঋণ বিতরণে দালালের দৌরাত্ম্য বন্ধ করার তাগিদ দেন তিনি। রেজা খানের রিপোর্ট। গেল অর্থ বছরে বিতরণকৃত কৃষি ঋণের পরিমাণ ছিল 35,000 কোটি টাকা। এবার তা বাড়িয়ে করা হয়েছে 38,000 কোটি টাকা। গত অর্থ বছরের তুলনায় তা 8.57% বেশি। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নীতিমালা ঘোষণা করেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এতে অংশ নিয়ে বিভিন্ন ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহীরা জানান, অনেক ক্ষেত্রে প্রকৃত কৃষকরা এ ঋণ পান না। এর পাশাপাশি প্রতি বছর একই ব্যক্তিকে ঋণ দেওয়ার প্রবণতাও দেখা যায় বলে উল্লেখ করেন তারা। একই ব্যক্তি ঋণ পাচ্ছে, সেখানে নতুন কৃষককে অনবোর্ড করার কোনো টার্গেট নাই। এরকম অনেক ঘটনা ঘটেছে যে দেখা যায় যে প্রকৃত কৃষক ঋণ পায়। তো সেই বিষয়ে আমরা অনেকটা জোর দিয়েছি। এ সময় প্রতিযোগী অনেক দেশের তুলনায় বাংলাদেশের কৃষি তুলনামূলক ভালো অবস্থায় আছে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। বাংলাদেশের এগ্রিকালচার রিলেটিভলি ভালো অবস্থায় আছে।
রিলেটিভলি বললাম এই জন্য যে ভারতের চাইতে আমাদের হয়তো উৎপাদন কম নয়, পার একর প্রোডাক্টিভিটি আমাদেরটা বেটার। মধ্যস্বত্ব ভোগীদের মাধ্যমে নয়, এই ঋণ যাতে সরাসরি কৃষকের কাছে পৌঁছায় তা নিশ্চিত করার তাগিদ দেন গভর্নর। এটা যেন দালালরা না পায়, এই জায়গাটা আমাদেরকে একটু সাবধান হতে হবে। দালালদের অবস্থানটাকে আমরা নিশ্চিহ্ন করতে পারি কিনা। কিস্তি উত্তোলনে আইন প্রয়োগে ঋণ গ্রহীতার প্রতি সংবেদনশীল হতে ব্যাংক নির্বাহীদের নির্দেশও দেন মনসুর এইস আহসান। বড়োয়ারকে সংবেদনশীল দৃষ্টিতে দেখতে হবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ছাত্র জনতার নজিরবিহীন অভ্যুত্থানের পর বেড়েছে রেমিটেন্সের গতি। আগস্ট মাসের প্রথম 28 দিনে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স $2 বিলিয়ন ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি আগস্টের 28 দিনে বৈধ পথে 207 কোটি 10 লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ 24,852 কোটি টাকা। রেমিটেন্সের এ অঙ্ক আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 45% বেশি এসেছে। সরকারের বেঁধে দেওয়া 29টি পণ্যের দাম কেবল কাগজে কলমেই আছে। এসব পণ্যের বেশিরভাগই সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশিতে বিক্রি হচ্ছে। রাজধানীর সব বাজারের পরিস্থিতি এমন। ভোক্তারা বলছেন শুধু দাম নির্ধারণই নয়, বাজার মনিটরিংয়েও কঠোর হতে হবে। আর ব্যবসায়ীরা বলছেন গোড়া থেকেই ঠিক করতে হবে সবকিছু। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। 29টি পণ্যের দাম নির্ধারণ করলেও বাজারে নেই প্রভাব। দাম প্রতিদিন হালনাগাদের কথা থাকলেও সেটার প্রয়োগও হচ্ছে না। কারণে অকারণে দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে কোনো একটি অজুহাত পেলেই নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়িয়ে দেওয়া হয়। বাজারে মরিচ, পেঁয়াজ আর আলুর দাম আকাশ ছোঁয়া। এমন অবস্থায় বিপাকে পড়েছে মানুষ। এদিকে ধানের দাম মনে 150 টাকা কমলেও চালের দাম কমার লক্ষণই নেই। ভোক্তারা বলছেন নিত্যপণ্যের নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের কোনো বিকল্প নেই। এ বিষয়ে সরকারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। ভাবছিলাম যে জিনিসপত্রের দাম এই সরকার আসার পরে কিছু কুচক্রি মহলের কারণে এটা হয়তো বাড়তে পারে, কিন্তু দেখলাম যে না, স্থিতিশীল আছে। আশা করি এটা অচিরেই কমে যাবে। আশা করি যদি নৈতিকতা যতদিন আমাদের মাঝে না আসবে ততদিন কোনোভাবেই সম্ভব না বাজার নিয়ন্ত্রণ করা। নিত্যপণ্য বাজার নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই সরকারিভাবে উদ্যোগ নিতে হবে, বাজার মনিটরিং করতে হবে। ব্যবসায়ীরা বলছেন বাজারের প্রকৃত পরিস্থিতি বিবেচনায় আমদানিকৃত পণ্যের দাম নির্ধারণ করতে হবে। সিন্ডিকেট ভাঙতেও কাজ করা উচিত। মালটা কিভাবে ইনপুট হবে এইরকম ভাবে যদি করে নিয়ে আসতে পারে তাহলে আমার বিশ্বাস যে আস্তে আস্তে সব মালের দাম কমে যাবে ইনশাল্লাহ। এই সরকারের কাছে আবেদন থাকবে যে দ্রব্যমূল্য যেখান থেকে দাম বাড়ায়, যে সিন্ডিকেটগুলো আছে সেই সিন্ডিকেটগুলো যাতে না হয়, সিন্ডিকেটগুলো ভেঙে দিতে হবে। বাইরের যে মালটা আছে ওই মালটার যে ওই ভ্যাটটা কমাইতে হইব। ভ্যাট কমাইলেই তো দাম কমে যাবে, সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসবো। পাইকার ব্যবসায়ী, এনবিআর ও অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে বসে বাজার মনিটরিং সহ সংকট নিরসনের দাবি জানান তারা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এবার খেলার খবর। ক্রিকেট। পূর্বাঞ্চলের শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের টেন্ডার বাতিল করেছে বিসিবি। বৃহস্পতিবার বিকেলে মিরপুর হোম অফ ক্রিকেটে বোর্ড সভা শেষে এসব কথা বলেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। বলেন আগামী 27 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এবারের বিপিএল আসর। আর 2023 বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করা হবে। রাজু আলাউদ্দিনের রিপোর্ট। নতুন সভাপতি হিসেবে ফারুক আহমেদ দায়িত্ব নেয়ার 1 সপ্তাহের মধ্যে বিসিবি পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। মিরপুর হোম অফ ক্রিকেটে হয় বোর্ড সভা। এতে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে। পূর্বাঞ্চলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের টেন্ডার বাতিল করেছে বিসিবি। এত বড় প্রজেক্টে এটা কিন্তু মন্ত্রণালয়ের একটা ব্যাপার থাকে, সো ওখান থেকে আমরা খুব বেশি হাও না নাও না। আর যেহেতু সময় নেই, এই জন্য আমাদের যেহেতু লাস্ট ডেট ছিল আগামীকাল, সেজন্য আজকে আমাদের করতে হয়েছে। আগামী 27 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এবারের বিপিএল আসর। আর 2023 বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও জানান বোর্ড সভাপতি। বিপিএলও সেম, বিপিএলও কিন্তু আমাদের কথা বলছি আমরা, বিপিএল যথাসময়ে চেষ্টা করছি। এটা আমি আজকে বোর্ড মিটিংয়ের পরে আমিও কনফিডেন্ট যেটা আপনার যথাসময়ে আমরা বিপিএল অনুষ্ঠিত করতে পারবো। আমার মনে হয় এটা আমি প্রকাশ করবো, বিকজ এটা আমি পার্ট না, সো এটা আমার প্রকাশ করতে কোনো অসুবিধা নাই। সাকিব আল হাসানের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ভারত সিরিজের পর, এমনটাই জানিয়েছে বিসিবি বস। সাকিব ইস্যুতে অলরেডি আমি বলেছি মনে আগে, ওখানেই আছি আমরা। আপনি জানেন যে সাকিবকে ওই কেসটা কোনো ওটার কোনো দিকে না গেলে ও খেলতে পারবে, এটা আমরা আগে উল্লেখ করে দিয়েছি।
এদিকে বিসিবি নারী উইংয়ের চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন শফিউল আলম চৌধুরী নাদেল। বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এসে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। একটা আসছে রেজিগনেশন, ওমেন উইং এর যে চেয়ারম্যান ছিল ওনার পুরো নাম কি আমি জানি না। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। শেখ মুজিব পরিবারের বিশেষ নিরাপত্তা বৈষম্যমূলক বলছে উপদেষ্টা পরিষদ। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করল বাংলাদেশ। সাবেক 14 মন্ত্রী ও এমপির দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা। শেখ হাসিনার দোসররা দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, অভিযোগ বিএনপি। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 52, ভয়াবহ খাদ্য সংকট, ক্ষতিগ্রস্ত 11 জেলার দুর্গতরা। সমন্বয়হীনতার কারণে ব্যাহত হচ্ছে ত্রাণ বিতরণ কার্যক্রম। এবং কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা, 38,000 কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ। ঋণ বিতরণে দালালের দৌরাত্ম্য বন্ধ করার তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।